এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা জানিয়ে প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসা হয়েছে। আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন কি তোমরা জানো? অ্যামোনিফিকেশন কি? আচ্ছা বলো একজন দেখি। আচ্ছা একদম সঠিক উত্তর। তাহলে অ্যামোনিফিকেশনটা কি? অ্যামোনিফিকেশনটা হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে জীবদেহ থেকে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া উৎপন্ন হবে। ওকে, নেক্সট, নাইট্রোজেন স্থিতিকারী অর্থাৎ নাইট্রোজেনকে স্টোর করতে পারে এমন একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ কি হবে? অ্যানাবিনা। একদম সঠিক উত্তর, অ্যানাবিনা। শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী একটি ব্যাকটেরিয়া। শিম্বি গোত্রীয় মানে কি? শিম জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে এবং তাদের মূলে একরকম ব্যাকটেরিয়া বসবাস করে, সেই ব্যাকটেরিয়ার নাম কি? রাইজোবিয়াম। একদম সঠিক উত্তর। নাইট্রোজেন আবদ্ধকারী একটি উৎসেচক। একটু অন্যরকম এই কোশ্চেনটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন আবদ্ধকারী একটি উৎসেচকের উদাহরণ হচ্ছে নাইট্রোজিনেস। নাইট্রোজিনেস। ওকে, আচ্ছা 5 নম্বর যে কোশ্চেনটি রাখা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সেটা হচ্ছে মাটিতে নাইট্রোজেন কী রূপে থাকে? নাইট্রেট রূপে, যার সংকেত কি? NO3। ওকে, একটু আগেই আমরা পড়লাম যে নাইট্রোজেন স্থিতিকারী একটা নীলাভ সবুজ শৈবাল, যার উদাহরণ হিসাবে আমরা পড়েছিলাম অ্যানাবিনা। তোমরা কি জানো এই অ্যানাবিনা যে নীলাভ সবুজ শৈবাল রয়েছে এর বাসস্থান কোথায়? অ্যাজোলার পত্রগহ্বরে। একদম সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটি রাখা হয়েছে তা হচ্ছে নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে, নাইট্রোজেন ঘটিত যখন যৌগগুলো ভেঙে নাইট্রোজেন উৎপন্ন হবে এবং সেই নাইট্রোজেনকে পরিবেশে মুক্ত করে দেবে। ওকে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? ডিনাইট্রিফিকেশন। ওকে, তারপর পানীয় জলে N2 এর পরিমাণ মাত্রার অতিরিক্ত থাকার ফলে যে রোগটা ঘটে সেই রোগটিকে কি বলে? ব্লু বেবি সিনড্রোম। একদম সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট, প্রোটিন থেকে যখন অ্যামোনিয়া সৃষ্টি হবে, এই যে প্রক্রিয়ায় সৃষ্টি হবে সেই প্রক্রিয়াটাকে কি বলছে? অ্যামোনিফিকেশন। খুব সুন্দর তোমরা উত্তর দিচ্ছ। আমি জানি না তোমরা কতক্ষণে এরকম করে উত্তরগুলো দিতে থাকবে, ঠিক আছে? কিন্তু আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এগুলো প্রত্যেকটাই ক্রিটিক্যালি কোশ্চেন, ঠিক আছে? এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষা আগামী দিনে হবে বা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে জীবনবিজ্ঞানের এই 40টা কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর কোশ্চেন, কোন চক্র দ্বারা পরিবেশে মৌলগুলোর পরিমাণ একই থাকে? জৈব ভূ রাসায়নিক চক্র। ওকে, নেক্সট প্রশ্ন, মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর। ওকে, তারপরে কোশ্চেন, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? ব্যাসিলাস মাইকোয়েডিস। অর্থাৎ আমরা বলতে পারি একটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মাইকোয়েডিস। ওকে, নেক্সট প্রশ্ন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? নাইট্রোব্যাক্টর। একদম সঠিক উত্তর। তার সাথে আরেকটা বলো তো? নাইট্রোসোমোনাস তো হবে না, নাইট্রোকক্কাস, ঠিক আছে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? সিউডোমোনাস। একদম সঠিক উত্তর। আরেকটা? থিওব্যাসিলাস। একদম সঠিক উত্তর। খুব সুন্দর উত্তর দিচ্ছ।
ওকে, নেক্সট। তাড়াহুড়ো করার কোনো কিছু নেই, কোশ্চেনগুলো আগে ভালো করে শুনবে, শুনে তারপর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, এবং যে যে কোশ্চেনগুলোর উত্তর পারবে না সেগুলো খুব সুন্দর করে রাইট ডাউন করে নেবে। ওকে, লেগ হিমোগ্লোবিন, লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? না, রাইজোবিয়ামে। লেগ হিমোগ্লোবিন কোথায় থাকছে? এটা হচ্ছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের অর্বুদে। সিম্বি গোত্রীয়, মনে থাকবে? ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? এটা হচ্ছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে। ঠিক আছে, খুব সুন্দর করে রাইট ডাউন করে নাও। হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, শুধু বোকা বাক্সের মতন কিন্তু পড়ে থাকলে হবে না। ঠিক আছে, এটা লেখার সঙ্গে সঙ্গে যেন মুখস্থ হয়ে যায়, এরকম করে কিন্তু মনোযোগ দিয়ে লিখবে। ঠিক আছে, তারপর বায়ু দূষকে দুইটা উদাহরণ। বায়ু দূষক না, বায়ু দূষকে দুটা উদাহরণ হচ্ছে অ্যারোসল হবে, স্মগ হবে, সিএফসি হবে, প্যান হবে। ঠিক আছে, লিখে নাও, অ্যারোসল, স্মগ, সিএফসি, প্যান। কেন ওরটা কেন দেখছিস? অ্যারোসল, স্মগ, সিএফসি আর হচ্ছে প্যান, PAN, ক্যাপিটালি লিখতে হবে। হ্যাঁ, এর মধ্যে তোমরা যেই পয়েন্টসটা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবে। প্যান হচ্ছে যানবাহন থেকে নির্গত হয়। ঠিক আছে, প্যানটা যানবাহন থেকে নির্গত হয়। বায়ু দূষণের একটা জৈব নির্দেশক। জৈব নির্দেশক মানে কি? জৈব নির্দেশক যেটা আমরা দেখে বুঝতে পারি জৈব নির্দেশক, সেটা হচ্ছে লাইকেন। মনে পড়ে? জৈব নির্দেশক লাইকেন। হ্যাঁ, নেক্সট, ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ। ওজোন ছিদ্র মানে ওজোন যে লেয়ার রয়েছে, আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ারটা রয়েছে সেটাকে ছিদ্র করে দেয়। সিএফসি, একদম সঠিক উত্তর, ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকছে? অ্যাসিড বৃষ্টি H2SO4 আর H NO3, মানে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, তাই তো? একদম সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, একদম এটা একদমই সোজা প্রশ্ন বলতে পারো। সেটা হচ্ছে শৈবালের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেটাকে কি বলে? হ্যাঁ, না, ইউট্রোফিকেশন। সুমন একদম সঠিক অ্যান্সার দিয়েছে, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন মনে পড়ে? শৈবালের পরিমাণ বৃদ্ধি পায়, মানে ইউট্রোফিকেশনের ফলে কি হচ্ছে? শৈবালের পরিমাণটা বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, আমরা যে পানীয় জল পান করি সেই পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কতটা? মানে লিটারে কত mg হওয়ার দরকার? 0.05 mg পার লিটার। ঠিক আছে, পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.05 mg পার লিটার। ওকে, আচ্ছা, এলগাল ব্লুম সৃষ্টির কারণ কি? এলগাম ব্লুম সৃষ্টির কারণ কি? মানে শৈবালের এই যে আগাছা পানীয় জলে, মানে হচ্ছে পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে যখন শৈবালের পরিমাণটা বৃদ্ধি পায়, এর মূল কারণ কি? ইউট্রিফিকেশন, ইউট্রোফিকেশন। ঠিক আছে, ইউট্রোফিকেশন। এই কোশ্চেনটা অনেকবার কিন্তু রিপিটেড করে বিভিন্ন পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তারপর খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে কি বলে? একটি অত্যন্ত ক্রিটিক্যাল কোশ্চেন এটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির যে ঘটনা, সে বৃদ্ধিটাকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। ভালো করে মনে রাখবে, বায়োম্যাগনিফিকেশন। এটা খাদ্য শৃঙ্খল বরাবর যে দূষণটা ঘটে। ঠিক আছে, বায়োম্যাগনিফিকেশন। হয়ে গেছে? বায়োম্যাগনিফিকেশন বুঝতে পারলি? এদিকে তাকা একটু। বায়োম্যাগনিফিকেশন সবসময় মাথা নিচু করে লিখলে হবে না। ঠিক আছে, বোঝা গেল?
নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করে কোশ্চেনগুলো খুব সুন্দর করে এগুলো মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, জল দূষণ হলে যে ঘটে, জল দূষণ হলে কি ঘটছে? জলাশয়ের মধ্যে যখন জল দূষণ ঘটবে কোন ঘটনাটি ঘটে? আবার ইউট্রোফিকেশনই ঘটছে, ইউট্রোফিকেশনই হবে, তাই না? দেখো ইউট্রোফিকেশনের এই যে টার্মটা কতবার কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেনগুলো করা হয়। মাস্কিং কথাটি কোন দূষণের সঙ্গে সম্পর্কিত? মাস্কিং, মাস্কিং এটা হচ্ছে শব্দ দূষণ, মনে থাকবে, শব্দ দূষণ। সবুজ মাফলার এটাও শব্দ দূষণের সঙ্গে রিলেটেড, সবুজ মাফলার, ঠিক আছে, শব্দ দূষণের সঙ্গে রিলেটেড। এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। নেক্সট প্রশ্ন, একটি গৌণ বায়ু দূষক, একটু আগেই বললাম গৌণ বায়ু দূষক, গৌণ বায়ু দূষক প্যান, প্যান একটু আগে বললাম না, প্যান। আচ্ছা, প্যান কোথা থেকে নির্গত হচ্ছে রে? হ্যাঁ, যানবাহন থেকে, একদম সঠিক উত্তর। চলো, জলাশয়ে, এই প্রশ্নটার উত্তর কে ভালো করে দিতে পারবে দেখবো তো একটু। জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে কি বলছে? ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন। দেখ, মানে এই প্রশ্নটা কতবার কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক আছে? যারা প্রতিনিয়ত এম রয় চ্যানেলের ভিডিওগুলো দেখে আসছো তাদের জন্য বলা হচ্ছে, এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো আপলোড করা হয় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের চাকরির প্রিপারেশনের জন্য একটি নিজস্ব নোটস তৈরি করতে পারো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। নেক্সট প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর, জীব বিবর্ধনের জন্য দায়ী রাসায়নিক পদার্থ, জীব বিবর্ধন, ডিডিটি, ডিডিটি, ঠিক আছে? অনেকের হয়তো মনে আসছে কিন্তু মুখ ফুটে আর বের হয় না, তাই না? চলো, জীব বিবর্ধনের জন্য দায়ী রাসায়নিক পদার্থ কোনটি? সেটি হচ্ছে ডিডিটি। ওকে, নেক্সট, এটা তো আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুটি বিপজ্জনক বর্জ্য কি কি? বিপজ্জনক বর্জ্য, হতে পারে সীসা, পারদ, ডিডিটি, ঠিক আছে, একদম সঠিক উত্তর। প্রীতম সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, বিপজ্জনক বর্জ্য কোনগুলোকে বলছে? বিপজ্জনক বর্জ্য কোনগুলো? যেগুলো উদ্ভিদ, প্রাণী এবং পরিবেশের জন্য ক্ষতিকারক, সেগুলোকেই বিপজ্জনক মানে হচ্ছে বিপজ্জনক বর্জ্য বলছে, তাই না? নেক্সট, আজকের এই ভিডিওটিতে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তার প্রত্যেকটি কোশ্চেনেই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। যারা এবছর বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছ, যারা মাধ্যমিক দেবে, যারা ভাবছো যে খুব সুন্দর করে জীবন বিজ্ঞানের একটি নিজস্ব নোটস তৈরি করবে, তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ওকে, চলো, পপুলেশন ঘনত্ব, পপুলেশন ঘনত্ব অর্থাৎ জনসংখ্যার যে ঘনত্ব এটা বাড়ার মূল কারণ কি? হ্যাঁ, কি ডিডিটি? এটা আবার কি ধরনের উত্তর দিচ্ছিস? ন্যাটালিটি, ন্যাটালিটি কি? ন্যাটালিটি কি? হ্যাঁ, জন্মহার বৃদ্ধি। যখন জন্মহার বৃদ্ধি পাবে তখন কোনো একটা রাজ্যের, কোনো একটা দেশের, কোনো একটা রাষ্ট্রের জনসংখ্যা ঘনত্বটা কিন্তু বাড়তে থাকবে, তাই তো? আচ্ছা, জনসংখ্যা ঘনত্বের দিক থেকে আমাদের ভারতের মধ্যে প্রথম স্টেট কোনটা জনসংখ্যা ঘনত্ব? বিহার, বিহার, বিহারে জনঘনত্ব সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, আর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যদি জায়গা বলে তাহলে হবে দিল্লি, মনে থাকবে, ওখানেও জনঘনত্ব কিন্তু বেশি, ওটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, ক্যান্সার রোগটির অধিবিষ কোনটি? ক্যান্সার রোগের অধিবিষ, এই অধিবিষটাকে কি বলছে? এটাকে বলা হচ্ছে কার্সিনোজেন,
কার্সিনোজেন, কার্সিনোজেন। ওকে, আচ্ছা এখান থেকে তোমাদের বেশ কয়েকটি আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। প্রাকৃতিক কার্সিনোজেন যদি বলে প্রাকৃতিক, সেটা হয়ে যাবে আলফা টক্সিন, আলফা টক্সিন। ওকে, আলফা টক্সিন মনে থাকবে, এটা রাইট ডাউন করে নিতে হবে, লিখে নিতে হবে, ঠিক আছে, যে প্রাকৃতিক কার্সিনোজেন হচ্ছে আলফা টক্সিন। হয়ে গেছে। আচ্ছা রাসায়নিক যদি বলে তাহলে হবে নিকোটিন। হয়েছে। আরেকটা রাসায়নিকের উদাহরণ হবে নিকোটিনের সঙ্গে, সেটা হচ্ছে বেনজোপাইরিন, বেনজোপাইরিন। তোমরা অনেক সময় ইউটিউবে রিলে দেখবে নিকোটিনের ধোঁয়ায়, এরকম একটা গান আছে না, ঠিক আছে, নিকোটিন মনে রাখবে, নিকোটিন, ঠিক আছে, এটা এক রকমের নেশা টাইপের কোনো একটা হয়তো বস্তু হতে পারে খাওয়ার, ঠিক আছে, নিকোটিন। তারপরে ভৌত কার্সিনোজেন হচ্ছে ইউভি রশ্মি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ইউভি রশ্মি, ঠিক আছে। এই ইউভি রশ্মিটাকে কে রক্ষা করে রে আমাদের ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠে আসতে মানে বাধা দেয় এই ইউভি রশ্মিটাকে? ওজোন স্তর, একদম সঠিক উত্তর, ওজোন স্তর, ঠিক আছে। আচ্ছা অ্যালার্জেন, অ্যালার্জেন কি? অ্যালার্জেন মানে অ্যালার্জেন কথাটা শুনে আমাদের মনে হয় না অ্যালার্জির সঙ্গে রিলেটেড, তো অর্থাৎ আমরা বলতে পারি অ্যালার্জি সৃষ্টি করে যে বস্তুগুলো সেগুলোকেই বলা হচ্ছে অ্যালার্জেন, মনে থাকবে। আর এরকম দুইটা বস্তু হচ্ছে রেণু আর হচ্ছে ধূলিকণা, ধূলিকণা, ঠিক আছে। দেখবে রাস্তাঘাটে অনেকে গেলে কী হচ্ছে, ধূলিকণাগুলো মুখের মাধ্যমে তারপরে হচ্ছে নাকের মাধ্যমে যখন ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু অনেকেরই শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মানে অ্যালার্জি সৃষ্টি হয়, ঠিক আছে, যেগুলো সবগুলোই লিচিংয়ের সঙ্গে রিলেটেড, অর্থাৎ চুলকানোর সঙ্গে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা ইন্ডিয়ার মধ্যে শূন্য পপুলেশনযুক্ত রাজ্য কোনটা? ভারতের মধ্যে শূন্য পপুলেশন, শূন্য পপুলেশন, এটা হচ্ছে কেরালা হয়ে যাবে, কেরালা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেরালা লিখে নাও, কেরালা। আচ্ছা দেশ যদি বলে, দেশ যদি বলে যে শূন্য পপুলেশন একটা দেশ, সেটা হবে সুইডেন, সুইডেন লিখে নাও, দেশ, দেশ হচ্ছে সুইডেন। আচ্ছা আমরা তো শূন্য পপুলেশন সম্পর্কে রাজ্য পড়লাম কেরালা, দেশ পড়লাম সুইডেন, কিন্তু মূল যে ব্যাপারটা শূন্য পপুলেশন, হোয়াট ইজ দ্য, এইখানটায় যে জিরো পপুলেশন, এটা কি কি এই ব্যাপারটা কি? জিরো পপুলেশন বা শূন্য পপুলেশন কি জানো? শূন্য পপুলেশন মানে হচ্ছে যেখানে জন্মহার আর মৃত্যুহারটা সমান থাকবে, তার মানে এই না যে ওখানে মানুষজন থাকবে না। শূন্য পপুলেশন মানে 10 জন শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে 10 জন শিশু মৃত্যু হবে, ঠিক আছে, মনে থাকবে। বা 10 জন মানুষ 10 জন শিশু জন্মগ্রহণ করলো এবং 10 জন মানুষ মারা গেল, ঠিক আছে। এই যে অনুপাতটা এটা সবসময় সমান যখন থাকবে সেটাকেই বলা হচ্ছে শূন্য পপুলেশন, মনে থাকবে। তাহলে শূন্য পপুলেশন কি? শূন্য পপুলেশন মানে হচ্ছে কোনো একটা স্থানের জন্মহার আর মৃত্যুহার যখন সমান হবে, ঠিক আছে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি, একদম সঠিক উত্তর, নীলগিরি, তামিলনাড়ু, তাই তো, তামিলনাড়ু। নোটসগুলো কিন্তু করে নিতে হবে, হ্যাঁ, তামিলনাড়ু। আচ্ছা আচ্ছা এর সঙ্গে তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো নাকি দেখো তো, যে বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা প্রথম কে দিয়েছিল? IUCN না UN না MAB? না, এটা হচ্ছে MAB, ঠিক আছে, মনে থাকবে MAB। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক, হ্যাঁ একদম একদম জিম করবেট, একদম সঠিক উত্তর, জিম করবেট, উত্তরাখণ্ড। আচ্ছা উত্তরাখণ্ড রাজ্যকে কিসের ভূমি বলে রে? দেবভূমি, একদম সঠিক উত্তর। কি নোটসটা পেয়ে গেছিস নাকি? দেবভূমি, আচ্ছা কোথায় আগেই পড়ছিস, ঠিক আছে। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি, ঠিক আছে, মনে থাকবে, খুব ইম্পর্টেন্স দেবভূমি, ঠিক আছে। যদি কখনো কোনো দিন কারোর সুযোগ হয় সেই দেবভূমিতে একবার ঘুরে আসবে, ভালো লাগবে। চলো
ক্রায়ো সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রায়ো সংরক্ষণ, আগে বল আমাকে যে সংরক্ষণ কয় প্রকার ও কী 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 কী? তো কোনটার মধ্যে পড়ছে এটা? ইন সিটু, ঠিক আছে, ইন সিটু, সরি এটা এক্স সিটু হবে, এক্স সিটু হবে, এক্স সিটু, ঠিক আছে, ইন সিটু হবে না, হ্যাঁ এক্স সিটু লিখে নাও। সংরক্ষণ দুই প্রকার, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ইন। এক্স সিটুর মধ্যে হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ক্রায়ো সংরক্ষণের, মানে ক্রায়ো সংরক্ষণ একটা এক্স সিটুর মধ্যে পড়ছে, ঠিক আছে। জিন ব্যাংক এক্স সিটুর মধ্যেই পড়বে। আচ্ছা, এখানে তোমাদের মনে রাখতে হবে ক্রায়ো সংরক্ষণ ব্যাপারটা কি। যখন -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেন যে রাখা হয় সেটাকেই বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। মনে থাকবে, -196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেন, শুধু নাইট্রোজেন না, তরল নাইট্রোজেন, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো, রেড পান্ডা দেখেছিস? রেড পান্ডা দারুণ দেখতে কিন্তু রেড পান্ডা, ঠিক আছে, হ্যাঁ তার লেজটাও কিন্তু বিভৎস লাগে দেখতে, খুব সুন্দর লাগে রেড পান্ডা, ঠিক আছে, মোবাইলে দেখে নিবি যারা দেখিস নি রেড পান্ডা। রেড পান্ডা সংরক্ষণ করা হয় কোনটা? বল কোশ্চেন কি? এটা হচ্ছে এক্স সিটু, এবং এর সঙ্গে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, আরেকটা উদাহরণ মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিন ব্যাংক, জিন ব্যাংক এটাও ক্রায়ো সংরক্ষণ, ঠিক আছে। আচ্ছা, এবং এটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল তাপমাত্রা, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো, রেড পান্ডা সংরক্ষণ করা হয় কোন কোন রাজ্যে? সিকিম, দার্জিলিং, দার্জিলিং রাজ্য, হাট, সিকিম আর আসাম মনে রাখবে, সিকিম আর আসাম, ঠিক আছে। অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের ভারতের সবথেকে পূর্বতম রাজ্য, অরুণাচল প্রদেশ, মনে থাকবে, অরুণাচল প্রদেশ, ঠিক আছে, যেখানে জনঘনত্ব সবথেকে কম, 17 জন প্রতি বর্গ কিলোমিটার, মনে থাকবে, ঠিক আছে, 17 জন। আচ্ছা, জীব বৈচিত্র্যের হটস্পট, জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? না, এটা ঠিক হলো না। আচ্ছা, জীব বৈচিত্র্যের হটস্পট মানে কি? এমন একটা স্থান যেখানে জীব বৈচিত্র্যের যে সর্বাধিক দেখা যাবে, সর্বাধিক প্রচুর পরিমাণে যে জায়গাটাতে জীব বৈচিত্র্য দেখা যাবে সেটাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট, ঠিক আছে, সেই স্থানটাকে জীব বৈচিত্র্যের হটস্পট বলছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে জীব বৈচিত্র্যের হটস্পট, এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? জানা আছে? হ্যাঁ, জীব বৈচিত্র্যের হটস্পট নরম্যান মায়ার্স, একদম সঠিক উত্তর। আচ্ছা, বিশাল একটু চেষ্টা করছে, সুমন চেষ্টা করছে, ঠিক আছে, ওইদিকে প্রীতম একটু চেষ্টা করলো, ঠিক আছে। সামনের দুজন লাল ড্রেস পরে কোনো রেসপন্স নাই, শুধু টুকার ধান্দায় আছে, শুধু টুকার ধান্দায়, ঠিক আছে। চলো, বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? কেউ বলতে পারবে? একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, সেটা হচ্ছে 22শে মে, 22শে মে লিখে নাও, 22শে মে হয়ে গেছে। এবং আজকের সর্বশেষ যে প্রশ্ন রাখা হয়েছে তা হচ্ছে ভারতের দুটি এন্ডেমিক প্রাণীর নাম, ভারতের দুটি এন্ডেমিক প্রাণীর নাম। আচ্ছা, না না, আচ্ছা, এই প্রশ্নে যে উত্তর হবে সেটা আমি আপনাদের বা তোমাদের কাছ থেকে সংগ্রহ করব, ঠিক আছে। যারা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভারতের দুটি এন্ডেমিক প্রাণীর নাম কি। এই প্রশ্নটি আমি তোমাদের কাছ থেকে নেব যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এবং যারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ভারতের দুইটি এন্ডেমিক প্রাণীর নাম কি। আরেকবার বলছি, যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এমরয় চ্যানেলটিকে ফলো করবে। আশা রাখছি তোমরা এই চ্যানেলের মাধ্যমে যদি প্রিপারেশন নাও তাহলে
তোমাদের কোনো না কোনো অংশে কোনো না কোনোভাবে কিন্তু এই এম রায় চ্যানেল উপকৃত করতে আপনাদের সাহায্য করবে। এবং এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।